আজকে আমরা শুরু করছি এটার অ্যাপ্লিকেশন অফ দ্য রিটার্ন টু ক্যাপিটাল, বা যে চ্যাপ্টার পড়ছিলাম আমরা সেই চ্যাপ্টারে একেবারে অ্যাপ্লাইড জিনিসটা কি আছে সেই জিনিসটা আমরা আজকে দেখব। আচ্ছা, আমি সবাইকে মিউট করছি, সবাইকে মিউট করলাম। যদি কারো কথা বলতে ইচ্ছা করে আনমিউট হয়ে তারপরে কোয়েশ্চেন করবা। ওকে, আচ্ছা, মেথডস অফ কম্পেয়ারিং অল্টারনেটিভস। বিষয়টা হচ্ছে যে আমরা এখন রিটার্ন টু ক্যাপিটালে বিভিন্ন সূত্রগুলো পড়েছি। সেই সূত্রগুলো দিয়ে এখন এটার অ্যাপ্লিকেশন কি, বা কিভাবে একটা যেখানে মানির ইনভলভ আছে, টাকা পয়সা ইনভলভ আছে, সেই জিনিসগুলো আমরা কিভাবে কম্পেয়ার করতে পারি। একটা উদাহরণ দিই। মনে করো ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটি 300 ফিটের একটা রাস্তা করবে, 300 ফিট লম্বা একটা রাস্তা করবে। তো ডেফিনেটলি এটা টেন্ডারের মাধ্যমে করতে হবে। টেন্ডারের মাধ্যমে করার আগে তারা ফিজিবিলিটি স্টাডি করেছে, আচ্ছা রাস্তাটা কিরকম হবে। তখন ইঞ্জিনিয়ারদের দায়িত্ব দেওয়া হয় যে আচ্ছা আপনারা কিছু প্রস্তাব নিয়ে আসেন। তো প্রস্তাবগুলো এরকম হতে পারে যে একটা রাস্তা ব্রিক সোলিং হতে পারে। ব্রিক সোলিং তো বুঝতেছি তোমরা, যে হ্যারিং বোন দিয়ে করে না? হ্যাঁ, এরকম ব্রিক সোলিং দিয়ে করা যায় রাস্তাটা 300 ফিট। এটা টিকবে 5 বছর, এটার খরচ হচ্ছে এত টাকা, এটার প্রতি বছর মেইনটেনেন্স হচ্ছে এত টাকা, এরকম করে একটা প্রস্তাব দিল। তা আরেকজন বলল না, এটা এইভাবে না করে আমরা এটা কংক্রিট দিয়ে করি। কংক্রিট দিয়ে করলে এটা খরচ হবে এত টাকা, এটা লাইফ হবে এত বছর, আর এটার খরচ হচ্ছে প্রতি বছর এটার মেইনটেনেন্স খরচ হচ্ছে এরকম। এরকম ভাবে আরেকটা প্রস্তাব আসতে না আমরা এটা পিচ দিয়ে করে ফেলবো, একবারে পার্মানেন্ট রাস্তা, এটা অনেক বছর যাবে, এত টাকা খরচ পড়বে, এত বছর তার লাইফ হবে, এরকম। সো এখন 3টা 4টা প্রস্তাব আসতে পারে, কোনোটাই কিন্তু কোনো প্রস্তাবই কিন্তু খারাপ না, সবগুলোই হচ্ছে প্রস্তাব, খরচ টরচ সবকিছু ভালো। এখন আমরা আসলে তখন যারা ম্যানেজমেন্টে আছে বা যারা ডিসিশন মেকার, তখন তারা ঠিক করবে আচ্ছা ঠিক আছে, এখানে মানি ইনভলভমেন্টের সাথে যেহেতু ডিফারেন্ট জিনিস, আইটেমগুলো ডিফারেন্ট, কিন্তু একটার সঙ্গে আরেকটা আমরা কম্পেয়ার করব কিভাবে, যে এইটাতে যাওয়া লাভজনক হবে নাকি ওইটাতে যাওয়া লাভজনক হবে। তাহলে সেই জিনিসগুলো আমরা ইচ্ছা করলে এই টাকা পয়সার ইনভলভ দিয়ে সেখানে সবগুলো একই একই ইউনিটে নিয়ে এসে আমরা কম্পেয়ার করতে পারি। আমি কি বিষয়টি বোঝাতে পেরেছি? ওকে, আরেকটু যদি তোমাদের একটা okay. এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো একটু প্রবলেমটা নিচে হচ্ছে, নামাইতে হবে স্যার, 12 নম্বর প্রবলেম আছে। আচ্ছা হ্যাঁ, প্রবলেম নাম্বার 12, একটা সোলার সিস্টেম ইজ আন্ডার কনসিডারেশন। একটা সোলার সিস্টেম করবে, মনে করো শীত প্রধান দেশে একজন লোকের, তার শীত প্রধান দেশ, সে দেশের একটা বাসায় থাকে, তার হোম সোলার সিস্টেম বা হোম হিটিং সিস্টেম, সোলার সিস্টেম না, হোম হিটিং সিস্টেম, সে হিটিং সিস্টেম তার বাসায় কাজ করে। সে সাধারণত কনভেনশনাল মেথড বলতে, সে তার বাসায় এসি আছে, এসির মধ্যে হিটার আছে, সে হিটার দেশে ব্যবহার করে, কিন্তু সে দেখলো যে এটা হিটারে আসলে এক্সপেন্সিভ, তার খরচ অনেক বেশি, তখন সে চাচ্ছে হট ওয়াটার হিটিং সিস্টেম। সোলার সোলার সিস্টেম থাকবে, সেই সোলার প্যানেল দিয়ে পানি হিটটাকে অ্যাবজর্ব করে পানি গরম করা হবে, সেই পানিটাকে সারা বাসার চারদিক দিয়ে ফিটিংস দিয়ে চালু করা হবে, তাহলে আসলে রুম হিটিং করা যায়। এটা বিদেশে অনেক জায়গায় চালু আছে। তো সে সোলার সিস্টেমে যাবে, এটা কনফার্ম করেছে। কিন্তু এখন সোলার সিস্টেমে যেতে গেলে
সে যখন যাবে তখন 3টা অল্টারনেট সে অফার পেয়েছে। একটা হচ্ছে এ, বি, সি, 3টা সিস্টেম। একটা সিস্টেমের সোলার কালেকশন এরিয়া, 3টা ডিফারেন্ট কালেকশন এরিয়া। তোমরা জানো যে সোলার সেলটা কতটুকু জায়গা জুড়ে থাকবে সেটা হলো কালেকশন। একটা হচ্ছে 100 ফিট স্কোয়ার, একটা হচ্ছে 200 ফিট স্কোয়ার, একটা হচ্ছে 300 ফিট স্কোয়ার। স্টোরেজ ট্যাঙ্ক, যে পানিটা গরম করবে সেটা, তো সেটা এটারও 500, এটা 500, এটা সি হচ্ছে 1000। ওকে। এক্সট্রা কস্ট ফর সোলার সিস্টেম, হয়তো সোলার সিস্টেমটা নিয়ে আসার পরে এটাকে ফিটিংস এবং অন্যান্য বাবদ এর জন্য $2000 লাগবে, বি এর জন্য 4000 এবং সি এর জন্য $10,000 লাগবে। একইভাবে ইউজফুল লাইফ, প্রত্যেকটা ইউজফুল লাইফ হচ্ছে 20 বছর করে। ওকে। সেলভেজ ভ্যালু বলতে আমরা গত আগের দিন বুঝিয়েছিলাম, সেলভেজ ভ্যালু মানে হচ্ছে একটা যে কোনো একটা মেশিনারি অথবা ইকুইপমেন্ট তার লাইফ স্প্যান শেষ হলে তখন এটাকে আমরা যদি এটাকে আমি এই উই ওয়ান্ট টু গেট রিড অফ দ্য অ্যাসেট, আমরা এটাকে সরিয়ে ফেলতে চাই বা রিমুভ করতে চাই, এটার তখন মূল্য কত থাকে বুঝাতে পেরেছি? যেমন আমার কাছে আমাদের একটা টেলিভিশন আছে, টেলিভিশনটার লাইফ হচ্ছে 10 বছর। 10 বছর পরে এটার দেখা যাচ্ছে এটা হয় যদি ঠিক থাকে তাহলে আমরা একটা প্রাইস পাবো, আর যদি নষ্ট হয় তাহলে তো প্রাইস পাবো না। কিন্তু কোনো কোনো দেশে আছে নেগেটিভ সেলভেজ ভ্যালু, যেমন হচ্ছে জাপানে এই জিনিসটা, একটা টেলিভিশন বা একটা ইলেকট্রনিক্স যদি ফেলতে চাও যেটা আউট অফ ইউজ, তাহলে সেটার জন্য সেই সিটি কর্পোরেশনে যে একটা টোকেন মানি দিয়ে একটা রিসিট নিয়ে আসতে হবে, সেই রিসিটটা ওই টিভির সঙ্গে লাগিয়ে দিয়ে বা ইলেকট্রনিক্সের সঙ্গে লাগিয়ে দিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় ফেলে আসতে হবে, তখন সিটি কর্পোরেশনের গাড়ি এসে ওটা নিয়ে যাবে। তার মানে হচ্ছে তোমার ওইটার তাহলে সেলভেজ ভ্যালু কি হবে? নেগেটিভ হবে ডেফিনেটলি। আচ্ছা, এখানে সেলভেজ ভ্যালু, সুতরাং সেলভেজ ভ্যালু এটা কি জিনিস বুঝিয়েছি। সেলভেজ ভ্যালু এর জন্য হচ্ছে শূন্য, কোনো সেলভেজ ভ্যালু নেই। সিস্টেম যা আছে তার 20 বছর পরে এটার শূন্য প্রাইস, এটা শূন্য, বি ও শূন্য। সি তে বলা হচ্ছে যে যা বিক্রি করলে আমরা আবার $1000 পাবো। হয়তো এটার সঙ্গে ইলেকট্রনিক্স বা এটার সঙ্গে যে ওয়্যারিং সিস্টেম গুলো বা সোলার কালেক্টর গুলো আছে সেগুলো আমরা 20 বছর পরেও $1000 আমরা পাবো। ওকে। ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা সেভিংসটা, অ্যানুয়াল এনার্জি সেভিংস, প্রতি বছর কত সেভিংস করে। এনার্জি সেভিংস বলতে ওই লোক কনভেনশনাল মেথডে অল ইলেকট্রিক সিস্টেমে, যেটা সেই ইলেকট্রিক সিস্টেম বা এসি ব্যবহার করতেছে, তার $1000 করে লাগতেছে প্রতি বছর, তার $1000 করে তার খরচ হচ্ছে। কিন্তু এই মেথডে গেলে, যে কোনো সোলার কালেক্টরে গেলে, তাহলে এ তে তার 30% সেভ হবে, বি তে 50% সেভ হবে, সি তে 90% সেভ হবে। আচ্ছা, এখন তোমাদের উপরে আমার কোশ্চেন, যারা প্রশ্নটা বুঝেছো, প্রবলেমটা দেখছো, বলো তো কোন সিস্টেমটা ইকোনমিক্যালি ভায়াবল হবে? বিটা মনে হচ্ছে। ওকে, বি। আর কারো অপশন কোনো আছে? স্যার সি। সি। হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে বুঝলাম? মানে হচ্ছে যে এ তে হচ্ছে প্রতি বছর আগে যদি $1000 খরচ হতো, তাহলে এখানে $300 করে কম লাগবে, বি তে $500 করে কম লাগবে, আর সি তে আগে $1000 লাগতো আর এখন $900 কম হবে, তার মানে মাত্র $100 লাগবে। এই হচ্ছে এবিসির। তাহলে এখন এইটার জন্য আমরা কিভাবে আমরা কম্পেয়ার করব যে প্রবলেম ইজ টু র্যাঙ্ক, লাস্টে যে জিনিসটা দেখা আছে, প্রবলেম ইজ টু র্যাঙ্ক দ্য থ্রি মিউচুয়ালি এক্সক্লুসিভ অল্টারনেটিভ। 3টা অল্টারনেটিভই তার পছন্দ, এখন এইটার মধ্যে র্যাঙ্ক করতে হবে যে কোনটা সবচাইতে ভালো, তারপরে কোনটা, তারপরে কোনটা, র্যাঙ্কিং করব আমরা। সো এই সিস্টেমটা, এই জিনিসটা আমরা কিভাবে করব, প্রবলেমটা আমরা বুঝতে পেরেছি। সো এই ধরনের যখন আমাদের সামনে সমস্যা আসবে, সেই সমস্যাগুলো আমরা
কিভাবে সমাধান করব। ওকে, সেটা সমাধান করার জন্য আমরা আবার এতে চলে যাই, যেটা হোয়াইট বোর্ড। আমি আবার হোয়াইট বোর্ডে চলে আসছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমরা কতগুলো মেথডে আমরা এগুলো আবার করতে পারি। নাম্বার 1 একটা হচ্ছে, আমরা এটাকে বলি প্রেজেন্ট ওর্থ মেথড। প্রেজেন্ট ওর্থ মেথড, ওকে, এই বিষয়টা কি জিনিস? ওকে, আমরা যদি যেহেতু একটা নির্দিষ্ট সময়ে আমরা এই জিনিসটা করব, তাহলে ওই সময় ইন্টারেস্ট রেট কত আছে সেই জিনিসটা সবগুলোর জন্য একই হবে। ওকে, ইন্টারেস্ট রেটটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা সবগুলোকে ক্যাশ, যতগুলো অপশন আছে সবগুলো অপশনে আমার ক্যাশ ফ্লো ডায়াগ্রামে যেতে হবে। ক্যাশ ফ্লো ডায়াগ্রামে যে সবগুলোকে প্রেজেন্ট নোটসকে আমরা এভাবে ডিনোট করি, পি ডব্লিউ প্রেজেন্ট নোটস। এই পি ডব্লিউ তে তার মানে সবগুলো অপশনকে আমরা পি তে কনভার্ট করব। আমরা জানি আমাদের এফ আছে, এ আছে, পি আছে, এরকম বিভিন্ন অপশন থাকতে পারে। সেই সবগুলো অপশনকে আমরা, আমাদের যদি তিনটা এখানে এ বি সি তিনটা আমরা অপশন দেখেছি, তিনটা অপশনকেই পি তে কনভার্ট করব। তারপরে সবগুলোর প্রেজেন্ট ভ্যালু এখন কত আছে, কোনটা কম কোনটা বেশি, সেই হিসাবে আমরা র্যাঙ্কিং করব। যেমন তো এখানে হতে পারে পি ডব্লিউ এ গ্রেটার পি ডব্লিউ বি গ্রেটার দেন পি ডব্লিউ সি। আমি বলতেছি যে এরকম যদি হয় যে এই হচ্ছে র্যাঙ্কিং, এ বি সি তিনটা সিস্টেম ছিল আমাদের, তাহলে প্রেজেন্টে পি তে কনভার্ট করতে হবে। যে কোনো ক্যাশ ফ্লোতে আমরা যে কোনোটাতে আমরা কনভার্ট করতে পারি, আমরা দেখেছিলাম পি থাকলে এ তে কনভার্ট করা যায়, এফ থাকলেও এ তে কনভার্ট করা যায়। এরকম আমরা যেহেতু একটার সাথে আরেকটা সম্পর্কের এই ইকুয়েশন গুলো জানি, সুতরাং আমরা ইচ্ছা করলে এটাতে কনভার্ট করতে পারবো। এই কনভার্ট করার পরে আমরা ইচ্ছা করলে এখানে যেতে পারি।
স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার মাইক অফ করা। সরি, আমি একটা কলে ছিলাম, এই জন্যই তো আমি মিউট করেছি। আমি তো জানি আমি মিউট। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট নোটস মেথডটা আমি একটু বুঝিয়েছি কিভাবে। শোনো, আমরা যদি আরেকটু ওই যে সোলার সিস্টেমের এটা করে থাকি, যে সোলার সিস্টেমে যদি আমরা এমন দেখি যে অপশন এ এর জন্য আমরা একটা যে এই 20 বছর ব্যাপী এটা কত হবে এরকম থাকে যে 0 1 2 3 এরকম করে 20 বছর ব্যাপী এটা। তাহলে এ আর এটা হচ্ছে ইনিশিয়ালি এটার খরচ হচ্ছে 2000। সরি, সেক্ষেত্রে এটা এখানে হবে না। জেরোতে হবে সেটা, হ্যাঁ। জেরোতে এটা বলা আছে যে $2000 খরচ, এক্সট্রা কস্ট ফর সোলার সেটা। আর এইগুলো সব হচ্ছে এ এ এ এবং হচ্ছে সেটা 20 বছর ব্যাপী। এটা হচ্ছে এর জন্য। বি এর জন্য, আচ্ছা, এ সমান হচ্ছে এখানে এ সমান হচ্ছে 300। কিভাবে? 30% কস্ট সেভিং হবে। তার মানে 300 টাকা করে আমি যদি প্রতি বছর আমার 300 টাকা কম হচ্ছে, সুতরাং 300 টাকা আমার কম লাগতেছে, সেই জন্য আমি এ হিসেবে 300। এখন বি অপশনের জন্য কিরকম হবে? সেম জিনিসটাই হবে, শুরুতে এটার ইনিশিয়াল কস্ট হচ্ছে $4000। তারপর হচ্ছে 1 বছর পর থেকে এটা রিটার্ন পাওয়া শুরু হবে। সরি, এটা হচ্ছে এ এখানে এ সমান কত? এ সমান হচ্ছে $500। এবং আর সি অপশনের ক্ষেত্রে যেটা হচ্ছে অলমোস্ট সেম, কিন্তু একটু ঝামেলা হচ্ছে যে এখানে যে শুরুতে আমার যদি $10,000 হয়, আর এখানে প্রতি বছর হচ্ছে এ সমান দিতে পারি অথবা 900 দিতে পারি। প্রতি বছর আমার 900 করে আসতেছে, 900 করে আমার সেভ হচ্ছে। আর এটা 20 বছর পরে একটা হচ্ছে 900, আরেকটা হচ্ছে $1,000 আরো এক্সট্রা। $1,000 এক্সট্রা মনে আছে কি কারণে? $1,000 হচ্ছে, হ্যাঁ, সেল বেস ভ্যালু। 20 বছর পরে সেল বেস ভ্যালু 900টাও আসবে, 1000 টাও আসবে। ওকে, এখানে দেখো তিনটা আমরা ক্যাশ ফ্লো করেছি, এখানে আমরা সবগুলোর মান জানি, কিন্তু হচ্ছে একটার সঙ্গে আরেকটা কম্পেয়ার। বুঝি নাই, বলো। তো খরচ হবে না সিতে স্যার? 1000 তো মানে এক্সট্রা আরো পাওয়া যাবে এরকম না হ্যাঁ, স্যার? 20 বছর পরে 1000 টাকা কি এক্সট্রা আরো লাগবে, দেয়া লাগবে? না, লাগবে না, পাবো বলেই তো আমি উপরে দিয়েছি। লাগলে তো, হ্যাঁ, লাগলে তো আমি নিচে দিতাম। আমার আমার আরো রিটার্ন আসতেছে, সেই জন্য উপরে দিয়েছি। ওকে, সো তিনটা ক্যাশ ফ্লো কি আমরা কিন্তু দেখো এভাবে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম ড্র করেছি। এখানে আরো একটা বিষয় হচ্ছে যে এখানে দেখো কালেক্টর এরিয়া ভিন্ন, ট্যাঙ্কের ক্যাপাসিটি ভিন্ন, তারপর হচ্ছে, হ্যাঁ, এই দুটোই ভিন্ন, কিন্তু
এই আইটেমগুলো আমরা কখনো ক্যাশ ফ্লো ডায়াগ্রামে আসে না। ক্যাশ ফ্লোতে বা এখানে আমরা কোন জিনিসগুলো যেগুলো নিয়ে টাকা পয়সা বা রিটার্ন নিয়ে ডিল করে সেই জিনিস, যেমন এখানে অ্যানুয়াল এনার্জি সেভিং আসলে এনার্জি কস্ট সেভিং সেটা, তারপর হচ্ছে সেলভেজ ভ্যালু, কস্ট ফর সোলার সিস্টেম, এই জিনিসগুলো এখানে আসছে। সুতরাং এই জিনিসগুলোই আমরা একটার সঙ্গে আরেকটা কম্পেয়ার করতে পারবো, কিন্তু এখানে সোলার এরিয়ার জন্য বা গ্যালন কত গ্যালন স্টোরেজ আছে সেগুলো কিন্তু এখানে আমরা কম্পেয়ার করছি না। এগুলো ছাড়াই শুধুমাত্র এই টাকা পয়সার লেনদেন হিসেবে আমরা এটা কম্পেয়ার করছি। সো এটা হচ্ছে প্রেজেন্ট ওর্থ মেথড, পি তে কনভার্ট করা যাবে। নাম্বার 2 হচ্ছে অ্যানুয়াল ওর্থ মেথড। প্রেজেন্ট ওর্থের মতো এটাকে বলে আমরা অ্যানুয়াল ওর্থ, AW। অ্যানুয়াল ওর্থ মানে হচ্ছে আগেরটাতে যেমন পি তে কনভার্ট করেছিলাম, এইখানে যা আছে সবগুলোকে আমরা এ তে কনভার্ট করব, যে প্রত্যেকটা এটা লাইফ স্প্যানে প্রতি বছরে এটার এ হিসেবে কত আসে পুরো ক্যাশ ফ্লো ডায়াগ্রামের জন্য। তার মানে এটা তো আছেই, আর পি বা এফ সবগুলোকে আবার এ তে কনভার্ট করতে হবে। এ তে কনভার্ট করে তখন এভাবে আনবো, তখন সেখানেও আমরা এই করতে পারবো যে সবগুলোর জন্য প্রত্যেকটা সিস্টেমের জন্য এ ডব্লিউ এ, এ ডব্লিউ বি, এ ডব্লিউ সি, এরকম করে সবগুলো বের করতে হবে। বের করে তারপরে এটার মধ্যে আমরা গ্রেটার দেন লেস দেন কি হবে না হবে, কোনটা বড় কোনটা ছোট, এই হিসেবে আমরা একটা এখানে র্যাঙ্কিং করব। এই হচ্ছে অ্যানুয়াল ওর্থ মেথড। নাম্বার 3 হচ্ছে বেনিফিট কস্ট রেশিও। নাম্বার 3 হচ্ছে বেনিফিট কস্ট রেশিও, তেমন আছে B/C। ওকে, এটাতে আমরা যা করি তা হচ্ছে একটু আমরা বুঝতে পারছি যে বেনিফিট গুলো হচ্ছে যে কোনো একটা ক্যাশ ফ্লোতে বেনিফিট কোনগুলো, উপরের গুলো হচ্ছে বেনিফিট আর নিচের গুলো যেগুলো খরচ হয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে নিচের গুলো। সুতরাং আমরা যদি ইচ্ছা করলে যে সবগুলো বেনিফিটকে যদি একসাথে নিয়ে আসি, মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অল বেনিফিটস, তার মানে সাপোজ আমি একটা করি যে এই একটা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম, উপরের গুলোকে আমরা বলছি বেনিফিট আর নিচের গুলোকে বলছি আমরা কস্ট, যেহেতু খরচ হয়ে যাচ্ছে আমার কাছ থেকে। তো এটার বিভিন্ন ভ্যালু হতে পারে, বিভিন্ন লাইফ স্প্যান হতে পারে সেগুলো। এখন ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমরা সবগুলো সাপোজ এখানে যদি 0 হয়, এই 0, তাহলে এইখানে সবগুলো এইগুলো হচ্ছে আমরা বলছি কস্ট, এইগুলো হচ্ছে বেনিফিট। সবগুলো বেনিফিটকে আজকের প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসি, সেটা হচ্ছে বি। একইভাবে সবগুলো কস্টকে আজকের ভ্যালুতে নিয়ে আসি, সেটা হচ্ছে সি। তখন বি আজকের দিনে বেনিফিট বাই কস্ট সমান কত, এটা আমাদের বের করব। বুঝাতে পেরেছি কিনা? সাপোজ যদি এমন হয়, এটা এখানে একটা ভ্যালু ধরো যে এটা হচ্ছে 0, এটা 1, 2, 3, 4, 4 বছরের এটা একটা প্রোডাক্ট সাপোজ। তো 1 বছর পরে এটার কস্টিং হতে পারে সাপোজ এটা 5, এটা 3, 500, আচ্ছা 500, 300, 200, আর এটা প্রফিট হতে পারে 500, 800, 200 সাপোজ এটা। তাহলে এটা 4 বছর পরে যেটা 200 প্রফিট, সেটাকে আজকের প্রফিট কত সেটা আমরা কনভার্ট করতে পারবো, তাই না? একইভাবে 800, 3 বছর পরে 800 আজকে কত, 2 বছর পরে 500 আজকের ভ্যালু কত, এইভাবে 3 বছর পরে 200 আজকের ভ্যালু কত,
2 এতে বছর পরে 300 আজকের ভ্যালু কত, 59 1 বছর পরে 500 এটা আজকের ভ্যালু কত। এই যে উনি এই খেলা সবগুলো বুঝাইবো ভ্যালু মিলে হচ্ছে সি, 15 বার এই 3 বললে উপরে লাগে সবগুলো 59 ভ্যালু মিলে হচ্ছে বি। তো দিয়ে জিতবো আজকের দিনে মানে জিরোতে দাঁড়িয়ে আমরা আজকের বেনিফিট এবং আজকের কস্ট এটা বের করে তারপরে বি বাই সি বের করব, এবং এভাবে বের করে বি বাই সি অফ এ, বি বাই সি অফ বি, বেনিফিট কস্ট রেশিও অফ সি, এটা কোনটা ছোট কোনটা বড় আমরা এটা বের করতে পারি। সো এটা আরেকটা বিষয়, এভাবে আমরা এই জিনিসগুলোকে কম্পেয়ার করতে পারি। সো আমরা তিনটা মেথড বললাম, একটা হচ্ছে প্রেজেন্ট ওর্থ মেথড, অ্যানুয়াল ওর্থ মেথড এবং বেনিফিট কস্ট রেশিও। একটু ইউজ করে নেই। ওকে, যেগুলো অটো কারেক্ট করেছে সেগুলো মুছতেছে না। ওকে, এখন আমরা আচ্ছা আরেকটা 4 নাম্বার মেথড, 4 নাম্বার হচ্ছে নাম্বার 4, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্ট মেথড, আর ও আই। আরওআই হচ্ছে যে কোনো ক্যাশ ফ্লোকে আমরা একটা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম, সেখান থেকে আমরা আয়ের মানটা বের করব। ক্যাশ ফ্লো ডায়াগ্রাম থেকে আয়ের মানটা বের করব এবং সেই আয়কে সাপোজ আই অফ এ, আই অফ বি, আই অফ সি, সেটা বের করে সেটা কম্পেয়ার করব। এবং এটা সাধারণত অনেক সময় আমরা ব্যাংকের যে অফার করে বিভিন্ন বিভিন্ন প্রজেক্টে, অথবা আমরা যদি যেমন আমরা ইউনিভার্সিটি রাস্তা করব, সেটা হচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে লোন নিয়ে বা গভর্নমেন্টের কাছ থেকে কোনো একটা ডোনেশন নিয়ে, সেই ডোনেশনের এগেইনস্টে ব্যাংকে বা ইয়েতে কত রিটার্ন দিতে হবে বা সেখানে কত ইন্টারেস্ট রেট দিতে হবে, সেটার থেকে আমরা যখন কাজ করব সেখানে যে ইন্টারেস্ট রেট কত হবে সেইভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, আয় আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা বের করতে পারি। আচ্ছা, তোমরা কি করতে পারতেছো কিনা? সো এইভাবে আমরা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বা প্রত্যেকটার আইতে কনভার্ট করে, এইখানে তো একটা আয় ধরে নিয়ে আমরা এগুলো এ বি সি আগের যে তিনটা মেথড করেছিলাম, সেই তিনটা হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট রেট বা যে ইন্টারেস্ট রেটে আমরা একটা সার্টেন ইন্টারেস্ট রেট ধরে নিয়ে তারপরে অঙ্কগুলো করেছি। কিন্তু এইখানে হচ্ছে বাকি সব ভ্যালু জানি, শুধু আয়ের মানটা জানি না, সেই হিসেবে আমরা আয়ের মানটা বের করে আয়ের মানটা আমরা কম্পেয়ার করেছি। ওকে, এখন আর নাম্বার 5 আরেকটা মেথড, লাস্ট মেথড, সেটা হচ্ছে 5 নাম্বার মেথড, সেটা হচ্ছে আমরা এটাকে ইয়ার্স টু পে ব্যাক, বি
CACK একটা খালি অটো কারেক্ট হয়ে যায়। ওকে, এটা যদি এভাবে বলি, ফাইন্ড দ্য নাম্বারস of years required sorry required to accumulate the future benefit, মানে হচ্ছে এই বেনিফিটটা অ্যাকুমুলেট করতে কত বছর লাগবে, এন এর নাম্বার বের করে আমরা এন থেকে সেটা কাউন্ট করে থাকি। আমরা 1 2 3 4 এখানে 4টা দিয়ে করলে হবে। এখন কথা হচ্ছে যে এখানে আমরা 5টা মেথড আছে, 5টা মেথড আসলে কেন দরকার হয়? অনেক সময় শুধু একটা মেথডেই করতে বলা হয়, যে কোনো একটা মেথডে করেই এটা কম। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা মেথডে আসলে আরেকটা মেথড যখন আমরা করতে যাই, তখন দেখা যাচ্ছে এই সিরিয়ালটা আসলে ঠিক থাকে না। মানে যেমন প্রেজেন্ট নোট ভ্যালুতে দেখা যাচ্ছে একটা অপশন ভালো, আবার এটাকে যদি আমরা অ্যানুয়াল নোট মেথডে করি বা আমরা বেনিফিট কস্ট রেশিওতে মেথডে করি, তাহলে দেখা যাবে যে আরেকটা ভালো দেখা যাচ্ছে। এজন্য এক একটা মেথড এক এক রকম হতে পারে, এবিসি এর রেট যে র্যাঙ্কিংটা। সো আমরা যে কোনো দুইটা র্যাঙ্কিং যেখানে যেটার জন্য ভালো সেটাকে আমরা তখন আমরা এইসব আমাদের যেটা অ্যান্সার হিসেবে দেখাতে পারি। ওকে, সো আমরা এখন একটু অঙ্কটা করার চেষ্টা করব। আমাদের সোলার সিস্টেমের অঙ্কটা আমরা আরেকবার আমরা এখানে হচ্ছে দুই হাজার, আর এইগুলো হচ্ছে সব 300 করে, 0 1 2 20 এটা হচ্ছে। আর সবগুলোর জন্য i ইকুয়াল টু আমরা 10% ধরে নিচ্ছি। ওকে, i ইকুয়াল টু 10% ধরে নিচ্ছি। 10% ধরে নিয়ে এটা বের করতে হবে। এটা হচ্ছে সিস্টেম এ। একইভাবে সিস্টেম বি হচ্ছে ওকে, এখানে হচ্ছে 5000 করে হবে সবগুলো, আর এখানে হচ্ছে 4500 করে হবে, আর 0 1 2 20। ওকে, i equal to 10% for b. Now c তে এটা হচ্ছে 10,000, নয়শো, আর হচ্ছে উপর হচ্ছে 1000। 0 1 2 3 20, i equal to 10%. এটা হচ্ছে অপশন সি। ওকে, সো আমাদের এই তিনটা অপশন আছে। আমাদের এখন হচ্ছে প্রেজেন্ট নোটস মেথডে আমরা যদি করি পি ডব্লিউ অফ এ, প্রেজেন্ট ওর ভ্যালু অফ এ কিভাবে বের করব? আজকের প্রেজেন্ট ভ্যালুতে সবগুলো কনভার্ট করব। ওকে, এর শুরু হচ্ছে কিভাবে দেখো, 2000 টাকা আজকের ভ্যালু কত এখানে এই সিস্টেমের জন্য? এটার ভ্যালু হচ্ছে আজকের ভ্যালু হচ্ছে -2000, তাই না? কারণ আজকে অলরেডি এটা চলে গেছে আমাদের কাছে। সেটা 1 বছর পরে আমার
300 টাকা করে আসবে। তার মানে এইগুলো হচ্ছে প্লাস এ ইন্টু পি বাই এর যে সূত্র সেটা। তার মানে হচ্ছে সমান সমান মাইনাস 2000 প্লাস এ হচ্ছে 300 করে আসবে, আর এ বাই পি এর সূত্র হচ্ছে 1 প্লাস আই টু দ্য পাওয়ার n সমান 20 মাইনাস 1 বাই 0 পয়েন্ট, বা আমরা যদি এটা আই দিই, আমি এখানে 0 দিচ্ছি না, আই ইন্টু 1 প্লাস আই টু দ্য পাওয়ার 20। এখানে মান দাঁড়াচ্ছে সবগুলো আমরা করলে 554। আজকের ভ্যালু এটার জন্য সবচেয়ে 554। একইভাবে পি ডব্লিউ বি যদি আমরা বের করি মাইনাস 4000 প্লাস এই করে যেটা দাঁড়াবে সমান সমান এটা দাঁড়াবে, আমরা করতেছি না, সেটা হচ্ছে 256.5 PWC। এটা একটু করা দরকার, কি কারণে? কারণ হচ্ছে মাইনাস 10,000, একটু বলছি 10,000 প্লাস এ সমান হচ্ছে 900, 1 প্লাস আই টু দ্য পাওয়ার n মাইনাস 1 বাই আই ইন্টু 1 প্লাস আই টু দ্য পাওয়ার n। আমি একবার n এর মান বসাচ্ছি, আর বসাই নাই, তোমরা এটা হোমোজিনিয়াস করে দিও। এইটুকু হচ্ছে। আবার একটা আরো 20 বছর পরে 1000 পাবো, সেটার বর্তমান, তার মানে ওটা হচ্ছে এফ বাই পি সূত্র দিয়ে হবে। 20 বছর পরে 1000 পেলে আজকের ভ্যালু সেটা কত হবে, সেটা এফ বাই পি সূত্র দিয়ে তোমাদের হবে, সেটা হচ্ছে প্লাস 1000 ইন্টু 1 বাই 1 প্লাস আই টু দ্য পাওয়ার 20। এটুকু কেন হলো এটা তোমরা একটু বুঝতে পারছো কিনা? এইটুকু হচ্ছে এফ বাই সূত্র দিয়ে, কারণ এটা ফিউচারে আমরা পাবো সেটাকে পি বাই, আর এটা হচ্ছে এ বাই পি সূত্র দিয়ে, এটা হচ্ছে এ বাই পি সূত্র দিয়ে। ওকে, সো এটার মান এসে দাঁড়াচ্ছে মাইনাস 2189.7। ওকে, তাহলে আমরা ডেফিনেটলি এখানে তিনটা ভ্যালু থেকে দেখতে পারতেছি। সো এখানে আমরা কনক্লুশন ড্র করলে কনক্লুশনটা হতে পারে PWA is greater than PWB is greater than PWC। এই র্যাঙ্কিংটা আমরা এখানে করে দেব। তাহলে এইখান থেকে আমরা দেখতে পেলাম প্রেজেন্ট ভ্যালু অফ এ সবচেয়ে ভালো, সুতরাং এটার জন্য আমাদের রিটার্ন সবচেয়ে প্রেজেন্ট ভ্যালু, আজকের ভ্যালু সবচেয়ে বেশি। সো এইভাবে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। ওকে, আমি এখন যদি আমরা এখন অ্যানুয়াল ওট মেথডে যদি করি, একটা মেথড আমরা শেষ করেছি, এখন হচ্ছে অ্যানুয়াল ওট মেথড, AWA। অ্যানুয়াল ওট মেথড মানে হচ্ছে এটাকে যদি প্রতি বছরের হিসাবে আমরা নিয়ে যাই, সেটা কি হবে? উপরের গুলো প্লাস আছে, তার মানে হচ্ছে এইটা সমান হচ্ছে এ সমান আজকের সবগুলো বছরে অ্যানুয়াল হচ্ছে 300 করে আছে, 300 ভ্যালু দেয়া আছে। এটার সাথে হচ্ছে আর 2000-এর এ কে আমরা এ দিয়ে কনভার্ট করব, তার মানে হচ্ছে মাইনাস, যেহেতু মাইনাস পি ইন্টু এ বাই পি সূত্র দিয়ে হবে, পি ইন্টু এ বাই পি সূত্র দিয়ে। তার মানে হচ্ছে
300 মাইনাস পি এর মান হচ্ছে 2000 আর এ বাই পি সূত্র হচ্ছে I into 1 plus I into 1 plus I to the power n by 1 plus I to the power n minus 1. তার মানে এটা যদি আমরা করি তাহলে এটার মান বসিয়ে দিলে আসবে 65। 20 বছরে প্রতিদিন প্রতি বছর এটার ভ্যালু হচ্ছে AWA হচ্ছে 65। একইভাবে AWB এর মান, স্যার এন এর মান কি 20% হয়েছে? হ্যাঁ সবগুলো 20, n 20 বছরই হবে সবগুলোর জন্য, যেহেতু আর 20 স্যার, বছর। তাহলে তো আমি 300 বসালাম, আর প্রতি 300 বছর 300 করে পাচ্ছি, কিন্তু 301 টাকা কেন বসাবো? কোনটা 301 টাকা কেন বসিয়েছি? এই যে প্রতি 300, বছরই আমি 300 করে পাচ্ছি, সুতরাং স্যার আচ্ছা এখানে 300 না বলে আজকে প্রতি বছরে অ্যানুয়াল ওর্থ হচ্ছে 300, এর মান হচ্ছে 300। এখন এ তো 300 আছেই, বাকিগুলোকে সবগুলোকে এ তে কনভার্ট করতে হবে। পিটাকে এ তে কনভার্ট করতে গেলে আমার এই যে আচ্ছা বুঝতে পারছি। এফটাকে আবার একইভাবে এ ডাব্লিউ বি এর মান হবে এখানে 500 মাইনাস 4000 ইন্টু এ বাই পি সূত্র, এটা বসাতে হবে, এটার মান আসবে 30.16। 30.16 এ ডাব্লিউ সি, এ ডাব্লিউ সিটা একটু এখানে হচ্ছে 900 মাইনাস 10,000 এ বাই পি সূত্র দিয়ে করতে হবে, প্লাস এফ একটা ছিল, তাহলে সেটা হচ্ছে কি এফ ইন্টু এ বাই এফ সূত্র দিয়ে দিতে হবে। দেখো এই এফ আর এখানে আমরা যদি করি যে দেখা যাচ্ছে যে এই এফ আর এই এফ এ কাটাকাটি হয়ে যায়, সুতরাং এইভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। তাহলে এটুকু যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে সমান সমান 900 মাইনাস 10,000 ইন্টু এ বাই পি যে সূত্র বসিয়ে দিবে, আমি সূত্র বসাচ্ছি না তাড়াতাড়ি করার জন্য, প্লাস এফ বাই এ, এফ হচ্ছে 1000 আর এফ বাই এর যে সূত্রটা সেটা হচ্ছে এফ আই ইন্টু I by 1 plus I to the power n minus 1, I into 1 plus I to the power n minus 1। ওই সূত্র আমরা আগে দেখেছিলাম, এই সূত্র এটুকু দিয়ে f বাই, এটা হচ্ছে a বাই f এর ফর্মুলা হচ্ছে এটা পরেরটা। তাহলে এখানে মান বসালে আমরা এটা পেয়ে যাই -257.136। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্কিং যদি করি তাহলে এ ডাব্লিউ এ গ্রেটার দেন এ ডাব্লিউ বি গ্রেটার দেন এ ডাব্লিউ সি। সুতরাং এখানে আমরা দেখতেছি আসলে এ অল ওর্থ অফ এটাই প্রিফারেবল। ওকে, নাও এখন যদি আমরা বেনিফিট কস্ট রেশিওটা আমরা দেখতে যাচ্ছি একটা। ওকে, সো বি বাই সি মেথড। তাহলে এখানে আমরা এই করতে পারি যে প্রেজেন্ট ভ্যালু অফ বেনিফিট ফর এ, এ এ যে এতে যে অপশন ছিল সেটার জন্য বেনিফিট গুলো কি, দেখো বেনিফিট আমরা বলছি উপরের গুলা, আসলে কি জিনিস এখানে প্রতি বছর 300 করে আমরা পাবো, এটাই হচ্ছে বেনিফিট। তাহলে ওই প্রতি বছর যে 300 টাকা পাবো সেটা হচ্ছে আজকে, তার মানে এই পি সব এই 300 টাকা করে যত বছর পাবো সেটার আজকের ভ্যালু কত সেটা আমরা বের করতে হবে। তার মানে হচ্ছে পি প্রেজেন্ট ভ্যালু অফ বেনিফিট ফর
for A, প্রেজেন্ট ভ্যালু অফ বেনিফিট ফর এ ইকুয়াল টু, কিভাবে বের করছি দেখো, 300 করে পাবো প্রতি বছর। সেটা আমার আসলে পি বাই এ সূত্র দিয়ে যেতে হবে, কারণ পি তে কনভার্ট করতে হবে আমাদের। তার মানে হচ্ছে 300 ইন্টু 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন minus 1 into I into 1 plus I to the power n। এখানে মান বসালে তাহলে 2554 এই ভ্যালু আসছে। আর প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট ফর এ, এটা কি হবে কেউ বলতে পারবা? প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট ফর এ, নিচের গুলো আমরা কস্ট বলছি, আর প্রেজেন্ট ভ্যালু টোটাল এই ক্যাশ ফ্লো ডায়াগ্রামের একটাই কস্ট আছে, সেটা আজকেই, তার মানে সেটা হচ্ছে 2000, তাই না? সুতরাং বেনিফিট কস্ট করতে গেলে আমরা কি হবে, সুতরাং বেনিফিট কস্ট অফ বি বাই সি অফ এ সমান আসলে পি বি এ ডিভাইডেড বাই পি সি এ সমান সমান 2554 ডিভাইডেড বাই 2000 সমান সমান 1.277 এটা আসছে পি বি বাই সি অফ এ। আর বি বাই সি অফ বি সেটা দাঁড়াবে, সেটা আমরা যদি বের করি তাহলে সেটার মান আসবে 1.06। আর বি বাই সি, এটা ইচ্ছা করলে, এটা তো দুটো দেখালাম, এখন সি এরটা, এটা ইচ্ছা করলে আমরা একবারে করতে পারি। কিরকম করে, যেমন বি বাই সি ফর সি, এটা আমরা একবারে করি। উপরে হচ্ছে সবগুলো বেনিফিট, বেনিফিট গুলো কিরকম, বেনিফিট গুলো হচ্ছে 900 করে পাওয়া যাবে, এটা এটা ইন্টু 1 প্লাস আই টু দ্য পাওয়ার n মাইনাস 1 বাই I ইন্টু 1 প্লাস আই টু দ্য পাওয়ার n। এটাকে শুধু এই প্রতি বছর যেটা পাবো সেটা আজকে কনভার্ট করলাম, প্লাস 20 বছর পরে 1000 পাবো, সেটার আজকের ভ্যালু কত, সেটা হচ্ছে 1000 ইন্টু 1 বাই 1 প্লাস আই টু দ্য পাওয়ার n। এটা হচ্ছে বেনিফিট। আর কস্ট কত হচ্ছে, টোটাল কস্ট হচ্ছে আসলে 10,000, এছাড়া আর কোনো নিচের দিকে আর কিছুই নেই। সুতরাং এটাকে আমরা যদি একবারই করে ফেলি তাহলে এটার মান আসবে 0.78। ডেফিনেটলি আমরা বুঝতে পারছি বেনিফিট কস্ট রেশিও যত বেশি হবে তার মানে হচ্ছে এখানে বেনিফিট বাই কস্ট যেহেতু একের কম, তার মানে হচ্ছে এখানে আসলে কস্টটাই বেশি, বেনিফিটটা কম। বেনিফিট বাই কস্ট রেশিও ডেফিনেটলি যদি প্রফিটেবল হতে চাই আমরা, তাহলে একের বেশি হতে হবে। এক হলে আমরা বলতে পারি কি বেনিফিট যা আছে কস্টটা দুইটা সমান, কিন্তু একের বেশি হলেই তখন আমরা বলতে পারি এই জিনিসটা প্রফিটেবল বা এটা লাভজনক। সুতরাং আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি বেনিফিট কস্ট ফর এ ইজ গ্রেটার দেন বেনিফিট কস্ট অফ বি ইজ গ্রেটার দেন বেনিফিট কস্ট অফ সি। তো এটাও আমরা ইচ্ছা করে এভাবে র্যাঙ্কিং করতে পারি। এটা দুইটা মেথড করলাম, আমরা এখন লাস্ট আরেকটা মেথড, লাস্ট মেথড, সেটা একটু দেখি যে কস্টিং এর জিনিসগুলো। রিটার্ন অন ROI মেথড, রিটার্ন অন ইনভেস্টমেন্ট মেথড, ROI। এটা কি করতে হয়, আমরা ফর এ প্রেজেন্ট ভ্যালু অফ
অফ ফিউচার ক্যাশ ফ্লো। ফিউচার ক্যাশ ফ্লো মানে হচ্ছে পি সমান কত হচ্ছে, পি সমান a into 1 plus I to the power n minus 1 by I into 1 plus I to the power n। এখানে যদি আমরা মানগুলো বসাই, তাহলে পি আর এর মানগুলো বসাই, তাহলে আমাদের এটা থেকে আমরা পাচ্ছি I into 1 plus I to the power n by 1 plus I to the power n, সরি এখানে এখানে একটা আমরা একটু কাজ করে ফেলি, আমরা এখানে সরি n এর পরিবর্তে 20 বসিয়ে দেই, মান বসাতে এটা -1 সমান 6.67। ওকে, এটা আমরা পেয়ে যাচ্ছি। দেখো এটা একটি ইকুয়েশন, সরি এই একটা ইকুয়েশন। এখানে আই এর বিভিন্ন মান বসিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড করার চেষ্টা করব। সাপোজ ফর যেমন i ইকুয়াল টু ফর, এখানে দুইটা বা তিনটা করতে হবে। ফর i ইকুয়াল টু 10%, i ইকুয়াল টু যখন 10% ধরাবো, এটার মান বসিয়ে দেখব যে আমরা রাইট হ্যান্ড সাইড এটা এই মানটা কত হয়, লেফট হ্যান্ড সাইডের সরি লেফট হ্যান্ড সাইডের মান কত, এটার সঙ্গে তখন রাইট হ্যান্ড সাইডের মান আমরা কনসিডার করব। এরকম করে একটা দুইটা করলে বোঝা যাবে যে আমরা আসলে কোন দিকে যাব। তো এই অঙ্কের জন্য আমরা যেটা করেছি, i ইকুয়াল টু 14% যদি আমি বসাই, তাহলে আমরা দেখি লেফট হ্যান্ড সাইড সমান 6.623 এরকম আসে। সুতরাং এইটা প্রায় ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা বলতে পারি যে ফর এ ROI বা আই এর মান, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI আই ইকুয়াল টু 14%। আমরা এই অফারে গেলে রিটার্ন পাবো 14%। ওকে, একইভাবে বি এর জন্য আমরা আসছি। স্যার এখানে কি পি এর মান, বুঝি নাই, বলো। পি এর মান 2000 বসানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখানে প্রথমটাই কি পি হ্যাঁ হ্যাঁ এর মান তো 300, পি এর মান হ্যাঁ 2000। হ্যাঁ, পি এর মান 2000 আর এ এর মান হচ্ছে 300। এটা মান বসিয়ে তারপরে 6.67 আসছে, ঠিক আছে, এটা কাটাকাটি করে। একইভাবে বি অপশনের জন্য তখন আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসে, বি এর জন্য আসে 11%। তোমরা অঙ্কটা করে, আর সি এর জন্য এইটার সাথে আবার এখানে একটা এফ এর ইটা আসবে, এফ এর অংশটুকু আসবে, সেটা যুক্ত করে তারপরে সি এর জন্য সেটা আসে দেখা যাচ্ছে 6%। ডেফিনেটলি আমরা এখান থেকেও বুঝতে পারতেছি যে এর রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটার রিটার্ন বেশি আসবে সেটাই আমরা প্রিফারেবল। সুতরাং ROI অফ এ গ্রেটার দেন বি ইজ গ্রেটার দেন সি। সুতরাং এখানে আমরা দেখতেছি এটা, এই অঙ্কটা আসলে তো বই দিয়েছি, বইয়ের ফটোকপি যেটা তোমাদের সাপ্লাই করা হয়েছে, সেখানে এই অঙ্কটা করা আছে। অঙ্কটা করে আবার সবগুলো ব্যাখ্যাগুলো দেয়া আছে। আর এই অঙ্কটা এমন ভাবে সাজানো হয়েছে যেন প্রত্যেকটা একটার সঙ্গে আরেকটা আমরা কম্পেয়ার করতে পারি। সো এই হচ্ছে, আর শেষে যেটা মেথড, সিউডো মেথড বা ইয়ার্স অফ, এই জিনিসটা আমরা আর এখন করি নাই। কয়েকটা বছর দেখবা যে এই রিটার্ন বিভিন্ন পরীক্ষায় এরকম অল্টারনেট আছে। এখানে যেমন তিনটা বড় সিস্টেম আছে, সেখানে তিনটা বড় সিস্টেম না করে ছোট সিস্টেম আছে, এবং একটা বা দুইটা মেথডে বলে দেয়া থাকে যে একটা বা দুইটা মেথডে বলো যে কোনটা প্রিফারেবল বা কোনটা লাভজনক। ওকে, এই হচ্ছে
আজকের অংশ এবং অলমোস্ট আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে চলে আসছি। সো আমরা এই চ্যাপ্টারের যে জিনিসটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্টের মধ্যে যে সূত্রগুলো আছে, সূত্রগুলো কিভাবে আসছে সেইখান থেকে বেসিক সূত্র থেকে শুরু করে আস্তে আস্তে সবগুলো সূত্র আমরা দেখেছি। প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু এবং অ্যানুয়াল ভ্যালু একটার সঙ্গে আরেকটা কি রিলেশন সেইগুলো দেখেছি এবং এইগুলো অ্যাপ্লাই করে আমরা কতগুলো অঙ্ক করেছি। দ্বিতীয় হচ্ছে যে ইন্টারেস্ট রেটের অঙ্ক আছে। ইন্টারেস্ট রেটগুলো ডিফারেন্ট ইন্টারেস্ট রেট থাকতে পারে, পার পিরিয়ড ইন্টারেস্ট রেট থাকতে পারে, সেখানে অ্যানুয়াল ইন্টারেস্টে কনভার্ট করতে হতে পারে অথবা অ্যানুয়াল থেকে পার পিরিয়ডে নিতে হবে। নিয়ে পরে অঙ্ক কিভাবে করা যায় সেগুলো আমরা দেখেছি গত 2 ক্লাসে। আর আজকে এই চ্যাপ্টারের অ্যাপ্লাইড অংশটুকু দেখেছি যে আসলে আমরা এখানে ইনভেস্টমেন্ট বা ইন্টারেস্ট এই জিনিসগুলো শিখে আমরা আসলে কোথায় অ্যাপ্লাই করব সেই জিনিসটা আজকে আমরা দেখিয়েছি। যে ইচ্ছা করলে আমরা ইকোনমিক্স ভিউ থেকে মেথডস অফ কম্পেয়ারিং অল্টারনেটিভস থাকলে আমাদের কাছে কোন জিনিসটা আমরা বেছে নেব, সেটার ভিত্তি কি এবং সেটার কিভাবে আমরা করতে পারি সেই জিনিসগুলো আমরা একটা একটা উদাহরণ দিয়ে, এই উদাহরণটা তোমাদের বইয়ের মধ্যে করা আছে, তোমরা বইয়ের শীটটা একটু দেখো সেখানে। আর বইয়ের মধ্যে অনেকগুলো অঙ্ক আছে, সেই অঙ্কগুলোই আমি তোমাদের করানোর চেষ্টা করেছি, সেগুলো দেখো। এটা এই হচ্ছে আজকের অংশ। কারো কোনো কোয়ারি থাকলে আমাকে জানাও। আর আরেকটা বিষয় দেখো, আমার মনে হয় তোমরা 2-3 দিন এই যে গত 2-3 সপ্তাহে যে অঙ্ক ক্লাসগুলো করেছো সবাই মোটামুটি বুঝতে পেরেছো, একেবারে বুঝো না এরকম নাই। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই অঙ্কগুলো তোমাদের কাছে মনে হয় আচ্ছা এটা তো পারবো, কিন্তু পরে পরীক্ষার সময় দেখা যায় সমস্যা হয়ে যায়। এই জন্য দয়া করে লাস্ট 5-7 বছরের প্রশ্ন দেখে অঙ্কগুলো করার চেষ্টা করো। দেখবে অঙ্কগুলো কয়েক বছর অঙ্ক করলে এটা মোটামুটি তোমরা বুঝতে পারবে আসলে কি ধরনের অঙ্কগুলো আসে, কেন আসে, এটার মধ্যে কোনটার সাথে কোনটার কি পার্থক্য। এই জিনিসটা এই মুহূর্তে তুমি যদি করো তাহলে তোমাদের জন্য অনেক সহায়ক হবে। আর যদি এটা রেখে দাও পরের জন্য তাহলে মোটামুটি মহামারী সমস্যা হয়ে যাবে। স্যার আসসালামু আলাইকুম। বলো। স্যার আমি আগের ক্লাসগুলো করতে পারিনি। সেইটার জন্য আমি তো কিছুই করতে পারবো না, তুমি আয়শা যখন ক্যাম্পাসে আসবা তখন আয়শা যোগাযোগ করো। জি স্যার। আচ্ছা, ওকে। আজকে ক্লাস এই পর্যন্তই। তোমাদের যে জিনিসটা হচ্ছে এখন পর্যন্ত মাত্র 73